কিভাবে পরিচালক হলেন? পরিচালক হলাম, আমি অ্যাসিস্ট করতাম, সহকারী ছিলাম অনেক বছর, 11 বছর সহকারী ছিলাম, তারপরেই ডিরেকশনে আসা। মানে শুরু করলেন কোথায় থেকে? শুরু করলাম ড্রিম ফ্যাক্টরি, শহীদুজ্জামান সেলিম আমার ওস্তাদ ছিলেন, তার কাছ থেকে ডিরেকশন শেখা। তারপরে 12 সালে এসে প্রপার ডিরেকশন শুরু করলাম। 14 বছর পর সেই স্বপ্নের কাছাকাছি যেতে পেরেছেন? স্বপ্ন তো আসলে সবসময় কালারফুল হয়, তো স্বপ্ন কখনো পূরণ হয় না। হয়তো একটা সময় হবে, এখনও স্বপ্নের মধ্যেই আছি, ঘরে আছি, তো জানি না কখনো পূরণ হবে কি না। সিনেমার সহকারী পরিচালক ছিলেন দেলোয়ার জাহান ঝন্টু, সৈকত নাসির, আরও অনেকের সঙ্গেই। তো দেলোয়ার জাহান ঝন্টু আপনাকে পরিচালনার লাইনে কি শিখিয়েছে? ঝন্টু ওস্তাদের সাথে আসলে অল্প সময় ছিলাম, দুইটা তার সাথে সিনেমা করার সৌভাগ্য হয়েছিল। উনি খুবই ভালো ডিরেক্টর, আমি ওনার কাছে বেশ কিছু কাজ করার সৌভাগ্য হয়েছে। হ্যাঁ, বকুল ফুলের মালা, আরেকটা মনে নাই, অনেক বছর আগের ঘটনা, কিন্তু উনি প্রপার আসলে অনেক ভালো ডিরেক্টর, ওনার কাছ থেকেও কিছু শেখার আছে আসলে অনেক কিছু। দেলোয়ার জাহান ঝন্টু আসলে কি কারণে মানে যোগ্য ডিরেক্টর? উনি অনেক যোগ্য, উনি ভালো ডিরেকশন দেয়। একসময় ওনার তো অনেক সুপার ডুপার সিনেমা ছিল, তারপর ভালো স্ক্রিপ্ট রাইটার, চিত্রনাট্যকার, তারপর হচ্ছে গানের যে লিরিক্স, সব মিলায় উনি মানে অনেক প্রতিভাবান একটা মানুষ, আসলে ভালো মানুষ এক কথায়। আপনার প্রতিবন্ধকতা কোনটা বেশি? প্রতিবন্ধকতাটা হচ্ছে শিল্পীর শিডিউলটাই হচ্ছে বড় প্রতিবন্ধকতা, যে শিল্পীদের শিডিউল নিতেই আসলে অবস্থা খারাপ হয়ে যায়। এছাড়া আমার মনে হয় যে ডিরেকশন দেওয়া খুবই মজার, কিন্তু আর্টিস্টদের শিডিউল পাওয়াটা খুব টাফ। মানে কাঙ্ক্ষিত আর্টিস্টের জন্য কতদিন পর্যন্ত অপেক্ষা করেন আপনি? 1 বছরও সময় গেছে কোনো শিল্পীর পিছনে। এরকম যদি নাম বলা যায় যে কার জন্য আসলে 1 বছর 6 মাস অপেক্ষা করছেন, এরকম কি নাম বলা যাবে? সব শিল্পীকে দরকার আছে, আমি আসলে কাউকে নাম মেনশন করতে যাচ্ছি না। মানে চাহিদা সম্পন্ন যারা, হ্যাঁ, ইউটিউব বা টিভি চ্যানেলে যাদের বেশি চাহিদা, সেই শিল্পীদের। তো এই 1 বছর যে বসে থাকেন, সেটা মানসিকভাবে কি খুব বেশি মানে স্বস্তি দেয়? অবশ্যই, কারণ হচ্ছে শিল্পীর শিডিউল, যেহেতু আমরা অনেক নির্মাতা, তারপর অনেক নাটকেরও চাহিদা, একজন শিল্পী সে তুলনায় অনেক কম। দ্যাটস ওয়াই শিল্পীদের কাছে গিয়ে শিডিউল নিতে তো একটু টাফ হবে। এটা আমাদের আসলে পেশার একটা অংশ, সো এটাতেও একরকমের মজা আছে। কন্টেন্টটা যদি কোনো কারণে ক্লিক না করে, দর্শকপ্রিয় না হয়, সেক্ষেত্রে কি হয়? দেখেন, দর্শক কোনটা নিবে কোনটা নিবে না একেবারে দর্শকের সেটা, কিন্তু আমরা চেষ্টা করি, নির্মাতা, প্রত্যেকটা নির্মাতাই আমরা চেষ্টা করি যে প্রোডাক্টটাই বানাই, প্রোডাক্টটা যেন প্রপার হয়, ভিউ হয়। এখন তো ভিউয়ের যুগ, সো যাতে ভিউ হয়। এখন অডিয়েন্স নিচ্ছে কি নিচ্ছে না সেটা আমাদের হাতে আসলে কিছু করার থাকে না। ভিউ গণনাটা আসলে কবে থেকে শুরু হলো, গুরুত্বপূর্ণ হয়ে উঠলো ভিউ কবে থেকে? করোনার আগে অল্প ছিল, কিন্তু করোনার পরে যখন মানুষ ঘরে বসে নাটক দেখা শুরু করলো, তারপরে একটা অভ্যাস হয়ে গেল। তারপরে করোনার পরে এসে প্রপার আসলে নাটকের ভিউটার উপর নির্ভর বেশি শুরু হয়ে গেল। এটা কি একদম পরিচয়, মানে ভিউ? আপনি শুটিং চলাকালীন এক সময় অসুস্থ হয়ে পড়েছিলেন, কঠিন অসুস্থতা, এটাকে বলে হার্ট অ্যাটাক হয়েছিল। তো ওই সময় মানে আপনি যখন সুস্থ হলেন, তো তখন ঠিক আপনার স্বজন হিসেবে আপনার প্রত্যাশিত লোকগুলোকে কি পেয়েছিলেন? হ্যাঁ, আমি অসুস্থ হওয়ার পরে হসপিটালে মিডিয়ার 90% লোক আমাকে দেখতে গেছিল, সেটার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। এবং সবাই মোমেন্টগুলো যদি একটু বলেন, যখন সুস্থ মানে আপনি জ্ঞান ফেরার পরের কথাটা বলেন। জ্ঞান ফেরার পরে আমি প্রথমেই আমার যেদিন রাতে হার্ট অ্যাটাক হয়, সকালবেলা উঠেই আমি চোখ খুলে দেখি যে আনিসুর রহমান মিলন, আমি মিলন ভাইকে খুব পছন্দ করি, মিলন ভাই, অলিক ভাই, আরও ফরিদ ভাই, ফরিদুল হাসান, এরকম অসংখ্য আর্টিস্ট এবং ডিরেক্টর, রিঙ্কু, তারপর হচ্ছে তমাল, এরকম অনেকেই, সেতু আরিফ, এরা অনেকেই ছিল। তো দেখার পরেই আমি আসলে কাঁদতেছিলাম, তারা আমার চোখের পানি মুছে দিচ্ছিল যে স্বাভাবিক হবে। তো মিডিয়ার সবার প্রতি আমি কৃতজ্ঞ, আমাকে সবাই দেখতে গেছিল এবং সবাই খোঁজ খবর নিচ্ছিল। মিডিয়াতে কিভাবে টিকে থাকতে চান? বাকি জীবন ডিরেকশন দিয়েই থাকতে চাই, এবং সবার সাপোর্ট চাই, এবং অডিয়েন্স এবং শিল্পীদেরও সহযোগিতা চাই, সবার সাথে ফ্যামিলির মতো করেই থাকতে চাই সারা জীবন।